আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান মাসুম। আমি সিডনি অস্ট্রেলিয়া থেকে আম, গত 18 জুলাই থেকে এই 5 আগস্ট পর্যন্ত যত ছাত্র জনতা যারা এই ফ্যাসিস্টকে উৎখাতের আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি দু চারটি কথা বলবো। সেটা হলো যে আম, এখন একটাই প্রশ্ন সবার জনমনে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের সমস্ত জায়গায়। সেটা হলো যে আদৌ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার কবে নাগাদ প্রতিষ্ঠিত হবে এবং কোন কাঠামোতে প্রতিষ্ঠিত হবে, এবং তার পরক্ষণে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের কাজ কি হবে এবং সেই কাজের পরে একটি আম, সুষ্ঠু পরিবেশ ফেরত আনা, সুষ্ঠু পরিবেশের পরে একটি আম, গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার যে প্রয়াস, সেটা হলো একটি সুষ্ঠু নির্বাচন। এবং এই কাজগুলো করার জন্য যেই সময় বা টাইম ফ্রেম যেগুলো প্রথমেই বিভিন্নভাবে বিভিন্ন জনমনে ঘুরপাক খাচ্ছে, আমি একটু প্রথমেই আবার ফিরে যাই। সেটা হলো যে আম, আপনারা জানেন যে গত 15টি বছর আওয়ামী লীগ থেকে কাইন্ড অফ বাকশালী আচরণ, তারপরে স্বৈরাচার থেকে তারা ফ্যাসিস্টে পরিণত হয়েছে, যেটা মানে মোটামুটি মোদ্দা কথা একটা মনস্টারে পরিণত হয়েছে। হাসিনা এবং তার গংরা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সংবিধানের প্রত্যেকটা অংশকে লিখিত অলিখিত এবং আম, বাংলাদেশের প্রত্যেকটি কনস্টিটিউশনাল ইনস্টিটিউটকে তারা এমনভাবে দলীয়করণ করেছে, যেটা আমরা হাসিনা ফ্যাসিস্ট পতন পরবর্তী আমরা লক্ষ্য করলাম, যেখানে বাংলাদেশের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউটগুলো ভেঙে পড়েছে, যেখানে পুলিশ পুলিশ ছিল রাষ্ট্রীয় কাঠামোর একটা আমলাতন্ত্রের বা আহ, রাষ্ট্রের একটা অংশ, যেটা সরকার বা রাষ্ট্র যেভাবে পরিচালিত করবে, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী ছিল। কিন্তু সেই নিরাপত্তা বাহিনী থেকে পুলিশ কিন্তু একটা পুলিশ লিগে পরিণত হয়েছিল, যেখানে আমরা বেনজিরের কথা, মাটির নিচে গিয়ে লুকালে আমরা সেখান থেকে খুঁড়ে বের করব। তারপর হারুন যেভাবে সবাইকে উঠিয়ে নিয়ে ভাতের হোটেলে ভাত খাওয়াতো, যেভাবে অপদস্থ করতো। আপনারা জানেন এক সময় ডিবির মনিরুজ্জামান ছিলেন, উনিও কিভাবে কথা বলতেন। সে ওসি প্রদীপের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, নিশ্চয়ই মনে আছে আপনার বিপ্লব কুমারের কথা। এইভাবে নাম বলতে গেলে তো সারাদিন বলা হবে, যারা পুলিশ হয়ে আমলাতন্ত্রের সরকারি কর্মচারী, জনগণের ট্যাক্সের টাকা যাদের বেতন পরিচালিত হতো, তারা কিভাবে এই বাকশালীদের মানে দোসর হিসাবে কাজ করেছে, সেটা 15 বছর আমরা সবাই লক্ষ্য করেছি, সেদিকে আর নাই গেলাম। প্রশ্নটা হচ্ছে, যখন এই যে হাসিনা পরবর্তীতে যে বাংলাদেশে বিশৃঙ্খলতা যেটা সৃষ্টি হয়েছে, আর্মি আলহামদুলিল্লাহ অনেকটাই সেটা ভালোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। যদিও আর্মির চিফ গত রাত্রে সেই ওনার স্টেটমেন্টে বলেছেন যে আসলে আর্মির পক্ষে একা এটা করাটা সম্পূর্ণ দুরূহ, কারণ যেখানে পুলিশ সরাসরি ভেঙে গেছে, মানে পুলিশ যারা আওয়ামী লীগের মাধ্যমে বাকশালীর মাধ্যমে যারা পুলিশে চাকরি করেছে, তারা মনেই করেছে যে যেহেতু তারা অন্যায় অত্যাচার করেছে গত 15টি বছর, এখন তাদের অবস্থা কি হবে। যেখানে হাসিনা নিজের যান নিয়ে, নিজের প্রাণ নিয়ে পালিয়ে গেছেন, সেখানে পুলিশ বা আমলাতন্ত্রের কি হবে, যার জন্য পুরো প্রশাসন ব্যবস্থাই ভেঙে পড়েছে। তো এই মুহূর্তে অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা হলো যে কেন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হচ্ছে না। তারপরে বিভিন্ন গুঞ্জন যে আর্মির মধ্যে 5জন জেনারেলকে ক্লোজ করা হয়েছে, গতকালকে আবার নাকি 3জনকে। তো পরস্পর বিরোধী অনেক ধরনের কথাই বলা হয়, যেটা হয়তো সেনাপ্রধানের বক্তব্য থেকে কিঞ্চিত আলামত আমরা পাই যে অনেক বিশৃঙ্খলাটার আপনার খবর পাচ্ছেন, সবকিছুই কন্ট্রোলের মধ্যে আছে। যদিও কিছু কিছু বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, উনি সেটা বলেছেন। তো এখন যদিও সামরিক কুয়ের কথা বলা হচ্ছে, আলহামদুলিল্লাহ সেই দিকে মনে হচ্ছে না, দেশ আর দিকে যাচ্ছে। আর এগুলো এত বছর অপশাসনের পরে যখন একটা রেজিমকে 15 বছর বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর জগদ্দলের মতো বসেছিল, তাদের যে সমস্ত সাঙ্গপাঙ্গ বা আগামী প্রতিটা আর্মির চিফ বলেন আর আর্মির যে চেইন অফ কমান্ড বা আর্মির যে শীর্ষস্থানীয় যে সমস্ত জেনারেলরা বা আর্মির টপ পজিশনে যারা ছিলেন, পুলিশের ছিলেন, আমলাতন্ত্রের ছিলেন, সবই মোটামুটি আওয়ামী লীগের। এখানে এই এই চেইন ভাঙতে বা এই লম্বা লিস্ট ভাঙতে হয়তো আগামী কয়েক দশক চলে যাবে। এরা যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগ যারা বিভিন্নভাবে হাসিনা এবং তার গংরা প্রতিষ্ঠিত করে গেছেন, তো সেদিকে আর যাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ যেটা দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বেই একটি তত্ত্বাবধায়ক সরকার হয়তো আজকে না সন্ধ্যা 8টা বা 9টার মধ্যে শপথ নেবেন। কিন্তু কথা হচ্ছে যে এখন
অনেকে বলছেন যে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে। তো আমি কিছু কিছু সোর্স থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো যে আসলেই হাসিনা বাকশালীরা বা ফ্যাসিস্টরা যেভাবে কনস্টিটিউশন ইনস্টিটিউটগুলোকে যেভাবে তারা ভায়োলেট করে গেছে, যেভাবে তারা ধ্বংস করে গেছেন, দলীয় লেজুরি ভিত্তি করে গেছেন, এই চেইন অফ কমান্ডকে ভেঙে একটি নিউট্রালাইজেশন, একটি প্রশাসন প্রতিষ্ঠা করার জন্য একটা দীর্ঘ সময় লাগবে। হ্যাঁ, ডক্টর ইউনূস খুবই সজ্জন ব্যক্তি, দেশপ্রেমিক, সেটা নিয়ে কোনো সন্দেহ কারোই নেই। এবং উনি বলেছেন উনি চেষ্টা করবেন, উনি সফল একজন মানুষ, ওনার সফলতার জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছেন। এখন আসলে কতটুকু সফল হবেন, ব্যাংক চালানো, নোবেল প্রাইজ পাওয়া, আর একটা 18 কোটি জনগণের দায়িত্ব নেওয়া, যেখানে ভেঙে পড়া একটা কাঠামোকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কতদিন উনি নিবেন, এটা আসলে দেখার বিষয়। তবে অনেকে বলে মানে আমি বিএনপির সমর্থকদের উদ্দেশ্যে কথাটুকু বলতে চাই, যারা হয়তো স্বপ্ন দেখছেন যে আগামী 3 মাস পরে ইলেকশন হবে, মনে হচ্ছে না যে আগামী 3 মাস পরে সেই ইলেকশনটা হবে। কারণ আবারও সেই কথাই আমি ফেরত যাই, আপনি যদি জুডিশিয়ারি সিস্টেমের কথা বলেন, সেখানে জুডিশিয়ারি সিস্টেম কতটা কাজ করবে বা কতটা কাজ করেছে 15 বছর, আমার থেকে আপনারাই ভালো জানেন, যারা রাজপথে বা যারা আদালতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘুরেও কোনো সুরাহা পান নাই। এবং আপনাদের মামলার জট বা যেভাবে কাগজ মুভ করে না এক কোর্ট থেকে আরেক কোর্ট, এখান থেকে ওখানে, সেই এগুলো এখানে সময়ের বিষয়। তো এখন ব্যাপার হলো যে এই যে এই জটগুলো, এই যে আওয়ামী লীগ যাদেরকে বসিয়ে গেছেন, এইগুলো যদি আপনার মানে ডক্টর ইউনূস যদি ক্লিন আউট না করতে পারেন, মানে তাহলে মোটামুটি একটা কি বলে অসঙ্গতি একটা প্রশাসন রেখে, একটা বিশৃঙ্খল সেই ফ্যাসিস্টের একটা প্রশাসন রেখে ভালো নির্বাচন আশা করাটা দুরূহ হবে। আপনি একটা নির্বাচন দিবেন, তারা যদি সেই দুর্বৃত্তের বলয়ের মধ্যে থেকে তারা যদি আবারও সেই ধরনের ইয়েটা করার চেষ্টা করে, আমি আশা করি করতে পারবে না। কারণ এখনকার পাবলিক সেন্টিমেন্ট, ছাত্র জনতার যে প্রতিরোধ এবং বাংলাদেশের যে নতুন কাঠামো, এবং এখানে ছাত্রদের একটা বিশাল চাওয়া রয়েছে, সেটা হলো যে আমাদের আগের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে যে নির্বাচন যে পদ্ধতি বা রাষ্ট্র কাঠামোর যে পদ্ধতি, এখানে তাদের একটা বিশাল আপত্তি রয়েছে, সুশীল সমাজের আপত্তি রয়েছে, কিছু কিছু রাজনীতি দলে তো আপত্তি থাকবেই। কারণ ফ্যাসিস্ট গত 15টি বছর তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সংবিধানটাকে নিজের মতো করে তারা বানিয়েছে। তো সংবিধান যেহেতু নিজের মতো করে তারা বানিয়েছে, এখন এই সংবিধানের আলোকে নির্বাচন করে কতটুকু শুদ্ধ বা কতটুকু শান্তিপূর্ণ নির্বাচন করা যায়, এটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এবং আপনারা জানেন যে নির্বাচন যে ভোটার লিস্টের ক্ষেত্রেও যথেষ্ট বিতর্ক রয়েছে। কারণ অনেক বিএনপি সমর্থক বা যারা অনেক মরে গেছে তারাও ভোটার লিস্টে আছেন, এবং যারা জীবিত আছেন অনেকে আবার ভোটার লিস্টে নাই। সেখানে তো অনেক ত্রুটি রয়েছে। আমরা মরা মানুষকে ভোট দেওয়ার রেকর্ডও বাংলাদেশে দেখেছি গত 15 বছর। সর্বোপরি নির্বাচন কমিশনে যেই সমস্ত লোকগুলো কাজ করবেন, বা বিভিন্ন শুধু ঢাকা নির্বাচন কমিশন নয়, বাংলাদেশের প্রতিটি থানা, উপজেলা বা বিভাগীয় শহরে যে নির্বাচন কমিশন অফিস রয়েছেন, সেই অফিসগুলোতেও কিন্তু আপনি বাকশালী সেই প্রেতাত্মাগুলো এখনো রয়ে গেছে। সো এখানে রিফর্ম করা ছাড়া একটি ইলেকশন হঠাৎ করে 3 মাসের মধ্যে আপনি ইলেকশন ডেকে ফেলবেন, আর সেই পুলিশ প্রশাসন আপনি জানেন 15টি বছর যেখানে বাংলাদেশের মধ্যে থেকে যতটা না নেওয়া হয়েছিল, সেখানে বিভিন্ন পেপার পত্রিকা যে সূত্র বেরিয়েছে, সেটা হলো যে অলমোস্ট 80,000 বা তার থেকেও বেশি ভারতীয় বাংলাদেশ পুলিশ বা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করেছেন। তো যদি সত্যিকার অর্থে সেই ফিগারটি বলবৎ বা কিঞ্চিত চলে গিয়েছেন, বা যদি এখনো থেকে থাকে, তাহলে এদের ভূমিকা কি হবে নির্বাচনকালীন? এরা তো ডেফিনেটলি আবারও চাইবেন সেই আরেকটি বিশৃঙ্খলতার মধ্যে বা আরেকটি অপশক্তিকে ক্ষমতায় এনে আবার সে বিশৃঙ্খল, সে আগের বাকশালী কায়দায় ফেরত যাওয়া। কারণ বাংলাদেশে যত কিছু হয়েছে, যত লুটতরাজ হয়েছে, পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব বড় একটা বেনিফিশিয়ারি হিসেবে আমরা দেখা গেছে। কারণ মামলা নেওয়া মানে পুলিশকে ঘুষ দেওয়া, মামলা নেওয়া মানে পুলিশকে টাকা দেওয়া, মামলা নেওয়া মানে আদালতে টাকা দেওয়া, মানে মোটামুটি একটা বিশাল সিন্ডিকেট গড়ে উঠেছিল, যেটা মানে দুর্বলদের কাছ থেকে অত্যাচারিত করে তাদের পকেটের পয়সা কিভাবে আরো সাক করা যায়, সেটার একটা দুর্বৃত্তায়ন সৃষ্টি হয়েছিল 15 বছর। এই দুর্বৃত্তায়ন ভাঙতে হবে, এবং
নির্বাচনকালীন সময়ে যেই ধরনের প্রভাব, যেই ধরনের অস্ত্র ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ যে ধরনের কাজ করেছেন, এগুলোতে হতেই হবে। কারণ এদের মাঠে রেখে আবার এরা তাদের সদরবল, তাদের সেই সশস্ত্রভাবে তারা নির্বাচনে ঝাঁপিয়ে পড়েন কিনা, ক্যাজুয়ালিটি করার চেষ্টা করেন কিনা, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার চেষ্টা করেন কিনা, বিপদে ফেলতে পারেন কিনা, এটা একটা বিশাল প্রশ্ন হয়ে দাঁড়াবে। তো মোদ্দা কথা যে কয়েকটি ক্ষেত্রে উন্নতি করা ছাড়া ইলেকশনের দিকে যাওয়াটা আমার ব্যক্তিগত মতামতে, আমি কিছু কিছু রাজনীতিবিদ বা কিছু কিছু যারা এগুলো নিয়ে প্র্যাকটিস করেন বিশেষজ্ঞের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বললো যে ওভারঅল বাংলাদেশের নাম্বার 1 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে যারা আইন শৃঙ্খলাটা দিবে, তাদের রিফর্ম ছাড়া আপনি ভালো কোনো কিছু আশা করতে পারবেন না। সাংবিধানিক রিফর্ম করা ছাড়া ভালো ইলেকশনের কথা চিন্তা করা যাবে না। নির্বাচন কমিশনে যেই ধরনের লেজুরি বৃত্তি বা যেই ধরনের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যেই ধরনের আইন কানুন রয়েছে, এগুলোকে চেঞ্জ করতে হবে। তারপরে বাংলাদেশের অন্যান্য ক্ষেত্র, ব্যাংকিং, শিল্প বা অন্যান্য আদার যে সমস্ত সেক্টরগুলো রয়েছে, সেগুলোকে ঢালাওভাবে যদি আপনি রিফর্ম না করেন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোকে ঢালাওভাবে না করেন, সেখানে আপনি দেখেন বাংলাদেশের এখনও আমার কাছে মনে হয় যে 70 থেকে 80% ইনস্টিটিউটগুলো ফাইন্যান্সিয়াল, সেগুলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বা বাকশালী বিভিন্ন লোকের কাছে এখনও জিম্মি। তো এই দুর্বৃত্তায়ন, এদের সম্পত্তি ক্রয় করা, এরা আবার সেই নির্বাচনকালীন সময় এই টাকাগুলো দিয়ে নির্বাচনকে কোনোভাবে ম্যানিপুলেট করা, প্রশ্নবিদ্ধ করা, টোটাল সিস্টেমটাকে আবারও ধ্বংস করে দেওয়া বা দেশে আরেকটা গৃহযুদ্ধ, আইনশৃঙ্খলার অবনতি, এই সব কিছু মাথায় রেখে আসলেই 3 মাসের মধ্যে ইলেকশন করা যাবে কিনা, এটা একটা বিশাল কোশ্চেন। মনে হচ্ছে সেই দিকে যাবে না। আর সর্বোপরি যে কথা, যে সত্যিকার অর্থেই এখানে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা নেবেন, উনি তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন এবং ওনার পছন্দ মতোই সরকার গঠিত হবে, অন্তর্বর্তী সরকার। এবং কতদিন মেয়াদ হবে সেটা আসলেই সামনের দিনগুলোতে একটু ওয়েট করতে হবে দেখার জন্য, যে এই কাজগুলো করতে গেলে যদি সময় ক্ষেপণ হয়, হয়তো বাংলাদেশের রাজনৈতিক দল যারা করেন তাদের সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার, নির্বাচন চাইবেন, কিন্তু নির্বাচন চাইলে যে নির্বাচন হবে ব্যাপারটা এরকম না। কারণ এই সর্বোপরি পুরো ব্যাপারটার পিছনে আমেরিকার একটা বিশাল অবস্থান রয়েছেন, সেটা আমি গত রাত্রে খুব ভালো করে জানতে পেরেছি। এবং আমেরিকার পছন্দের কারণে ডক্টর ইউনূস আসছেন। কারণ আপনারা জানেন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট যাওয়ার আগে বারবারই বলে গেছেন যে আমাকে একটি দেশ ক্ষমতা দেখতে চায় না, এবং সুদখোর এবং গরিবের রক্তচোষক, যাকে ডক্টর ইউনূসকে উনি ইঙ্গিত করে বলেছেন, সে রাষ্ট্র পরিচালনা করতে চায়। এবং ডক্টর ইউনূসকে ব্যঙ্গ করে বারবারই বলেছেন যে ব্যাংক পরিচালনা করা আর বড় বড় লেকচার দেওয়া আর দেশ চালানোর মধ্যে বিশাল ব্যবধান। তো আমরা যতটুকু জানি ডক্টর ইউনূস সাহেব যথেষ্ট সজ্জন ব্যক্তি, একজন দেশপ্রেমিক। উনি সারা বিশ্বে খুবই সর্বজন গৃহীত, স্বীকৃত। এখন যে চ্যালেঞ্জটা হয়ে দাঁড়াবে যে আসলে উনি কোন কাঠামোতে দেশ পরিচালনা করবেন, কত দিনের জন্য করবেন, এগুলো করতে গিয়ে যদি 3 মাস থেকে 6 মাস, 6 মাস থেকে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরও যদি সময় লেগে যায়, এর জন্য আপনারা কেউ অবাক হওয়ার কোনো কারণ থাকবে না। কারণ ওনাকে সেই ম্যান্ডেট যেই কোনো প্রক্রিয়া বা যেই কোনো স্থান থেকে বা যেই কোনো স্তর থেকে দেওয়া হয়েছে, সেটা আমি ব্যক্তিগতভাবে শুনেছি। সো বিএনপি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে ওই যে আমরা যেটা বলি যে চাঁদ দেখে বেশি লাভ দিয়েন না, আপনাদের রোজা রাখতে হবে। সো ফ্যাসিস্ট গিয়েছে, ফ্যাসিস্টের যেই অপশাসন, ফ্যাসিস্টের যে লেজুরিবৃত্তি, ফ্যাসিস্টের যেই লেগেসি, যে খারাপ নজির বা খারাপ যেই উনি দৃষ্টান্ত রেখে গেছেন, ওনার যে প্রেতাত্মাগুলো এখনও বিভিন্ন সেক্টরে বিদ্যমান, এদেরকে সমূলে বিনাশ করা ছাড়া বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু একটি ধারা তৈরি করে বিএনপিও যদি ক্ষমতায় আসেন, আপনারা ক্ষমতায় আসলে চ্যালেঞ্জের মুখে পড়বেন। সো দেখুন, হয়তো ডক্টর ইউনূস সাহেবের এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ ডেফিনেটলি নট 3 মান্থস, আমি এটাই বলতেই পারি। আমি যতটুকু খবর নিয়েছি, খুব বেশি খুশি হওয়ার কারণ নাই। সেটা 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে, সময় বলে দিবে কি হয়। তবে ডেফিনেটলি ইটস নট ফর 3 মান্থস, ইটস ডেফিনেটলি 2 ইয়ার্স অর 5 ইয়ার্স। সবাইকে ধন্যবাদ, আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।